এখন যে ঘটনাটি আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, এই ঘটনাটি শহর কেন্দ্রিক এবং গ্রাম কেন্দ্রিক দুই ঘটনার একটা মিশেল বলা চলে। ঘটনার ধারাবাহিকতায় একবার শহরে ঘটেছে, আবার গ্রামে ঘটেছে। এই কারণে এই ঘটনার মধ্যে আপনারা শহর এবং গ্রাম দুটো জায়গারই একটা অনুভূতি আপনাদের মনে জাগ্রত হবে ইনশাল্লাহ। চলুন কথা না বাড়িয়ে মূল ঘটনাতে চলে যাই। এবারের ঘটনাটিও আমি যার কাছ থেকে পেয়েছি তার নাম হচ্ছে সৌমিত্র রয়। এই ঘটনাটি মূলত যার সঙ্গে ঘটেছে তিনি ওই সৌমিত্র রায়েরই পরিচিত এক দাদা হন। উনি হিন্দু ধর্মাবলম্বী। তো সঙ্গত কারণে তার নাম বলা যাচ্ছে না, শুধু এতটুকু বলবো উনি বর্তমানে বাংলাদেশের খুব নাম করা একটি রেস্টুরেন্টের চিফ শেফ হিসেবে দায়িত্ব পালন করছেন, মানে কুক। তো ঘটনাটি যখন ঘটেছিল 2008 সাল, উনি 2008 সালের আগেই ওনার গ্রামের বাড়ি থেকে ঢাকাতে এসেছিলেন। 2008 সালে উনি তখন একটি সাধারণ মানের একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন। উনি থাকতেন ওই সময়টাতে মোহাম্মদপুরে একটি ছোট্ট বাসায় উনি একাই থাকতেন, ব্যাচেলর বাসায়। ওনার সাথে কোনো রুমমেট ছিল না। সকালবেলা উনি অফিসে চলে যেতেন, নাস্তা বা দুপুরের খাবারটা উনি বাইরে সারতেন, রাতের বেলা উনি নিজে রান্না করে খেতেন। তো এইভাবেই চলছিল দিন। তো 2008 সালের একদম শেষ দিকে, তখন মানে ঠান্ডা পড়বে ভাব, অক্টোবরের শেষ দিকে নভেম্বরের শুরু, এমন একটা সময় আর কি। তো উনি ওই দিন অফিস থেকে বাড়িতে আসতে আসতে বেশ দেরি হয়ে যায়, মোটামুটি রাত 12টা 12:30 বেজে যায় আর কি। তো আসার পরেই প্রথমে যে কাজ সেটি হচ্ছে যে ওনাকে রান্নার প্রক্রিয়া তো শুরু করতে হবে, কারণ উনি বাইরে থেকে আর খেয়ে আসতে পারেন নাই। কারণ উনি যখন রাতের বেলা ফিরছিলেন তখন ওনার বাসার আশেপাশে অনেক রেস্টুরেন্টগুলোই বন্ধ হয়ে গিয়েছিল, যার কারণে উনি বাইরে থেকে মানে খেয়ে আসতে পারেন না। উনি চিন্তা করেন যাক, প্রতিদিন যেহেতু বাসায় রান্না করি, বাসায় আজকেও রান্না করব, দেরি হয়েছে তাতে কি। তো উনি বাড়িতে ফিরে কিছুটা ফ্রেশ হয়ে উনি রান্না চাপিয়ে দেন। এখন বেশি তরকারি রান্না করার তো এখন মানে সুযোগ নাই বা সময়ও নাই। উনি ওই ভাতের মধ্যে আলু টালু দিয়ে, আলু বেগুন মানে এগুলো ভর্তা করে খাবেন এই চিন্তা করে ভাত চড়ান। ভাত চড়ানোর পর উনি যেটি করেন সেটি হলো যে ওনার ফ্ল্যাটের যে বারান্দা, ওই বারান্দাতে চেয়ার রাখা ছিল, উনি বারান্দাতে এসে বসতেন। কারণ ওনার বারান্দার সাথে লাগোয়া হচ্ছে, মানে ওনার বাড়ির সাথে, যে বাড়িতে থাকতেন আর কি, ওই বাড়ির সাথে লাগোয়া একটি চওড়া রাস্তা রয়েছে। খুব গলিও, মানে গলি বলা চলবে না, ও রাস্তায় গাড়িটারি ঢোকে আর কি, মানে প্রাইভেট কার, পাশাপাশি দুটো প্রাইভেট কার ক্রস করতে পারে এরকম একটা রাস্তা আর কি। ওরকম একটা রাস্তার পাশেই ওনার যেই বাড়িতে ভাড়া থাকতেন আর কি, সেই বাড়িটা আর কি। তো উনি ওই বারান্দায় এসে বসেছেন। বসে উনি চিন্তা করছেন যে একটু ফোনে পরিবারের সাথে একটু কথা বলি বাড়িতে, দেশের বাড়ির লোকজন মানে এত রাত্রে জেগে থাকার কথা না, তারপর জরুরি প্রয়োজন ছিল কথা বলার। তো উনি কথা বলছেন। তো কথা বলতে বলতে হঠাৎ করে মানে উনি দেখতে পান যে এই যে নিচের যে রাস্তা, ওই রাস্তার দুপাশে ল্যাম্পপোস্ট ছিল। ল্যাম্পপোস্টের আলো খুব ক্ষীণ ছিল, মানে দীর্ঘদিন লাইট যদি আলো বিকিরণ করতে করতে অনেক সময় দেখা যায় যে আলোর পরিমাণটা কমে গেছে, ওই রকম ছিল আর কি। আলোটা হালকা আলো। তো উনি ওই হালকা আলোতে দেখছিলেন বেশ লম্বা একজন মহিলা। লম্বা বলতে খুব অস্বাভাবিক রকমের লম্বা, বিষয়টা এরকম নয়, ম্যাক্সিমাম 6 ফুট হবে, এরকম একজন মহিলা, লাল শাড়ি পরা, বধূ বেশে লাল শাড়ি, বিষয়টা এরকম নয়, এমনি সাধারণ একটি লাল শাড়ি পরা বলে মনে হচ্ছে আলোতে, আর মাথায় ঘোমটা দেয়া। তো সে কি করছে, ওই রাস্তার এক পাশ থেকে আর এক পাশ পায়চারি করছে এবং খুব দ্রুত গতিতে হাঁটছে। প্রথম দিকে উনি মোবাইলে কথা বলতে বলতে অতটা ভালো বুঝতে পারেননি, মনে করছে এটা স্বাভাবিক, কেউ হয়তো প্রয়োজনে দ্রুত হাঁটছে। আবার চিন্তা করেছিলেন যে অনেক সময় যারা ডায়াবেটিসে আক্রান্ত হয় আর কি, তো তারা বিশেষ করে মহিলারা বাড়িতে যখন রাস্তাঘাটের লোকজন বেশি থাকে, ওনারা হাঁটাহাঁটি করতে বেশ আনইজি ফিল করেন। রাতের বেলা অনেক সময় তারা হাঁটাহাঁটি করেন এবং বেশ দ্রুত গতিতে হাঁটতে হয়। উনি মনে করেছেন এরকম কেউ হয়তোবা। তো উনি কথা বলছেন, মাঝে মাঝে চোখ চলে যাচ্ছে এরকম দ্রুত গতিতে হাঁটা, মানে যিনি হাঁটছেন তার দিকে।
তো একটা পর্যায়ে ওনার মোবাইলের কথা বলা শেষ হয়ে যায়, কথা বলা শেষ করে উনি ফোনটা পাশে রাখেন, তখন উনি বসেছিলেন। এরকম হয়ে গেছে প্রায় 15 মিনিট হয়ে গেছে। তো 15 মিনিট ধরে যে ওই যে মহিলা হাঁটাহাঁটি করছে এই বিষয়টা উনি মাঝে মাঝে তাকিয়েছেন, আর ওনার কনসেন্ট্রেশনটা ছিল তো যে ফোনে কথা বলছেন পরিবারের সাথে। তো উনি ফোন রেখে দেওয়ার পর উনি চিন্তা করছেন যে আচ্ছা এই মহিলা এবার একটু দেখি তো এইরকম করে হাঁটাহাঁটি করছে কেন, এটা তো খুব স্বাভাবিকভাবে হাঁটা না। কারণ যারা ব্যায়ামের জন্য হাঁটেন তাদের হাঁটার একটা ধরন আছে, কিন্তু এনাকে দেখে স্বাভাবিক বলে মনে হচ্ছে না। উনি ভালো করে তার দিকে তাকান, উনি দেখতে পান যে মানুষ হেঁটে গেলে হাঁটার সময় শরীরের এক ধরনের মুভমেন্ট হয়, যেটা স্বাভাবিক, পুরুষ হোক মহিলা হোক। কিন্তু এই মহিলা যে এত দ্রুত হাঁটছে, মনে হচ্ছে সে হাঁটছে না, সে ভেসে ভেসে যাচ্ছে, একবার এপাশ একবার ওপাশ, রাস্তার এই মাথা ওই মাথা। রাস্তায় ওই সময় কোনো লোকজন নাই, তখন বেশ রাত, উনি রাত 12:30 বাসায় আসছেন, আবার রান্না চড়িয়েছেন ফ্রেশ হয়ে। তো মোটামুটি রাত তখন বেশ অনেকই বাজে, রাস্তাঘাটের লোকজন নাই কেউই, মাঝে মাঝে দু একটা কুকুরের ঘেউ ঘেউ শব্দ শোনা যাচ্ছে নিচ থেকে, এছাড়া আর কোনো সারা শব্দ নেই। তো উনি চিন্তা করলেন ধুর এই মহিলা হাঁটছে হাঁটুক, এগুলা দেখে আমার লাভ কি। তো উনি একটা সিদ্ধান্ত উপনীত হন যে এই মহিলাটা স্বাভাবিক কোনো মহিলা নেই, এটা কোনো একটা পাগলি হবে, তাছাড়া এরকম অস্বাভাবিক রকমের হাঁটাহাঁটি কেউ করে না। তো উনি বিষয়টা ওই পর্যন্তই ভেবেছেন, কোনো প্যারানর্মাল কোনো কিছু ওরকম মনে করেন নাই। তারপর ওনার তো মনে পড়ে যে উনি তো ভাত বসিয়ে রেখেছেন, তো উনি আবার বারান্দা থেকে ঘরে চলে আসেন। উনি ঘরে এসে স্বাভাবিকভাবে ভাতের খাওয়ার যে প্রসেসটা, মানে আবার আলু ভর্তা এগুলো সবকিছু করে খাওয়া দাওয়া করে বিছানা পেতে উনি শুয়ে পড়েছেন। তো উনি যখন শুয়ে পড়েছেন তখন ওনার ভাষ্য মতে রাত আনুমানিক প্রায় 2:30টার মতো বাজে, মানে এরকম সময় আর কি হয়েছে আর কি, শুয়ে পড়তে পড়তে এরকম, আর অন্যান্য হাতের কাজ শেষ করতে করতে তারপরে কিচেনটা গুছিয়ে রাখতে এরকম সময় হয়েছে। তো উনি যখন শুয়ে পড়েছেন তখন কিন্তু শীতকালের শুরুটা, তখন উনি ফ্যান চালাতেন না, মানে ওই সময় ফ্যান চালানোর প্রয়োজন ছিল না, ফ্যান ছাড়াই ঠান্ডা লাগছিল। আর উনি যেই পাশটাতে শুতেন ওই পাশে একটা উইন্ডো আছে, ওই উইন্ডোর আলো, মানে আশেপাশের যে সমস্ত ল্যাম্প পোস্ট বা অন্যান্য বাড়ির বারান্দায় যে আলোগুলো জ্বলে, ওই জানালা দিয়ে হালকা আলো ওনার রুমে আসার জন্য ডিম লাইট জ্বালানোর প্রয়োজন ছিল না ওনার। তো উনি শরীরের উপরে একটা পাতলা কম্বল দিয়ে শুয়েছেন, মানে চিত হয়ে শুয়েছেন। তো চিত হয়ে যখন শুয়েছেন, শোয়ার সাথে সাথে, মানে তখন তো ঘুমান নাই একদম, মানে উনি সেন্সে রয়েছেন আর কি, কেবল শুয়েছেন আর কি। হঠাৎ করে ওনার চোখ যায় ফ্যানের দিকে, যে ফ্যানটা ওনার খাটের ঠিক উপরেই ছিল। ফ্যানের ব্লেড ছিল 3টা, স্বাভাবিকভাবে যে ফ্যানগুলোর যে ব্লেড আর কি, আমরা তো দেখি 3টা ব্লেড আর কি। তো উনি দেখতে পান একটা ব্লেডের উপর একটু আগে যে মহিলাকে উনি দেখেছেন হাঁটাহাঁটি করতে, ঠিক ওই রকমই, ওই শাড়িটাই পরা, মাথায় ঘোমটা দেয়া, ওই ব্লেডের উপরে পা ঝুলিয়ে বসে আছে। প্রিয় লিসেনার্স, একটা ফ্যানের পাতলা ব্লেডের উপরে একটি বড় আকৃতির বিড়ালও কিন্তু বসতে পারে না, কারণ ব্লেডটা বেঁকে যায়, ওই বিড়ালও নিচে পড়ে যাবে। সেখানে কোন একটা মানুষ ব্লেডের উপরে বসে থাকবে, এটা কিন্তু সম্পূর্ণ অস্বাভাবিক একটি জিনিস। তো উনি যখনই, যেহেতু উনি চিত হয়ে শুয়েছিলেন এবং যখনই উপর দিকে তাকিয়েছেন, তাকানোর সাথে সাথে মানে ওই ব্লেডের উপর যে বসে আছে তার চোখের সাথে আই কন্টাক্ট হয়, এবং উনি দেখতে পান যে চোখ দুটো ওই ঘুমটার আড়ালেই জল জল করে জ্বলছে, কিন্তু চেহারা বোঝা যাচ্ছে না। এবং যখনই আই কন্টাক্ট হয়েছে 1 কি 2 সেকেন্ড, এর পরপরই সাঁ করে ওই উপর থেকে, ওই ব্লেডের উপর থেকে ওই মহিলাটা একদম উড়ে এসে ওনার বুকের উপর ধরাম করে বসে। তো যখন বসে তখন উনি অতটা ভারী, মানে উপর থেকে যে এসে পড়েছে ওইরকম ভার ওনার অনুভূত হয়নি, মনে হয়েছে দমকা একটি বাতাস এসে ওনার বুকের উপর এসে বসেছে, এবং বসে যে কাজটি করেছে ওনার গলা চেপে ধরেছে। এখন আচমকা এই জিনিসটা হওয়ার সাথে সাথে উনি প্রচন্ড ভয় পেয়েছেন। উনি বেশ সাহসী মানুষ ছিলেন, এবং এতটা সাহসী মানুষ ছিলেন যে গ্রামে অনেক সময় বিভিন্ন বন্ধু বান্ধবদের সাথে বাজি ধরে বিভিন্ন সাহসী কর্মকাণ্ড করতেন, আর রাত বিরেতে হাঁটা চলা ওনার জন্য কোনো ব্যাপারই ছিল না।
তো উনি যতই সাহসী হন না কেন, হঠাৎ করে ব্লেডের উপর ওরকম একজন মানুষকে বসে থাকা, মানে বসে থাকতে দেখা, তারপর আবার এরকম উড়ে এসে তার বুকের উপর মানে বসে পড়ে এবং তার গলা চেপে ধরা, এই বিষয়টা তাকে হঠাৎ করেই মানে ভয় পাইয়ে দেয়। আর যখন এই কাজটি হচ্ছে তখন উনি হাত দুটি ছাড়ানোর জন্য চেষ্টা করছেন। উনি যখন ওনার দুই হাত দিয়ে ওনার গলায় চেপে ধরা হাত দুটি ধরেছেন মানে ছাড়িয়ে নেওয়ার জন্য, উনি অদ্ভুত রকমের একটা অনুভূতি ওনার শরীরের মধ্যে মানে উনি ফিল করেন, এই অনুভূতিটা ফিল করেন। উনি বুঝতে পারেন যে উনি যে হাতটা ধরেছেন এটা আসলে হাতই না, মনে হচ্ছে উনি বাতাসের মধ্যে হাত ঢুকিয়ে দিয়েছেন, মানে একটা বায়বীয় একটা অবয়ব হচ্ছে ওই হাত। অথচ এই শক্ত হাতটি ওনার গলা চেপে ধরেছে, কিন্তু ওই যখন উনি ওই হাতটি চেপে ধরতে গিয়েছেন ওই হাতটি একটা বায়বীয় হাত। এরপরে উনি ওনার দুই হাত দিয়ে ওই যে ওনার বুকের উপর বসে থাকা যে অবয়বটি শাড়ি পরা তাকে জাপটে ধরে ওনার বুকের উপর থেকে সরানোর চেষ্টা করতে গিয়েছেন। যখন দুই হাত দিয়ে তাকে জাপটে ধরতে গিয়েছেন তখন দেখে আরে এটা তো কোনো অবয়বই না, এটা একটা বায়বীয় জিনিস। ওনার হাত ওই অবয়বটি শরীরের ভিতর দিয়ে চলে যাচ্ছে। এখন উনি কি করবেন? ওদিকে ওনার নিঃশ্বাস কিন্তু অলরেডি বন্ধ হয়ে গেছে, মানে আর অল্প কিছুক্ষণ থাকলে ওনার মৃত্যু অনিবার্য অবস্থায় উনি একটু সাহস সঞ্চয় করে উনি ওনার নিজের শরীরটাকেই বাঁকিয়ে ফেলেন এবং বাঁকিয়ে একটা শরীর মানে ওনার শরীরটাকে একটু ঝাড়া দেওয়ার চেষ্টা করেন। যখন ঝাড়া দেওয়ার চেষ্টা করেছেন তখন ওনার শরীরের উপর থেকে ওই জিনিসটা খাটের এক পাশে পড়ে গেছে। পাশে বলতে ওনার তো সিঙ্গেল চৌকি ছিল, খাটের নিচে পড়ে যায়। নিচে পড়ে যাওয়ার পর উনি দেখতে পান ওই জিনিসটা হামাগুড়ি দিয়ে খাটের নিচে ঢুকে গেল এবং খাটের নিচে ঢুকে ওনার পা যেদিকে ছিল ওই দিক দিয়ে বের হয়ে আবার হামাগুড়ি দিয়ে ওনার বুকের উপর এসে ধরম করে বসেছে, বসে আবার ওনার গলা চেপে ধরেছে। উনি এবারও ধস্তাধস্তি করার চেষ্টা করেন, কিন্তু এবারও দেখেন যে তার অবয়বটা বায়বীয় অবয়ব, মানে ওনার সাথে কোনোভাবে পেরে উঠছে না। তো উনি যেই প্রক্রিয়াতে শুরুতে ওই অবয়বটিকে শরীরের উপর থেকে ফেলে দিতে পেরেছেন, তিনি একই প্রক্রিয়ায় তাকে ফেলে দেন। ওই অবয়বটি আবারও চোখের নিচে ঢুকে যায়, এবার তার মাথার সাইড দিয়ে বের হয়, চোখের ওই সাইডটা দিয়ে বের হয়ে আবার তার বুকের উপর এসে বসে। এবার আর শুধু গলা চেপে ধরে বিষয়টা এরকম না, তার শরীরটাকে খামচে দিতে থাকে। উনি ফিল করেন ওই অবয়বটার হাতের নখগুলো বেশ ধারালো এবং ধারালো ওই নখ দিয়ে তার শরীরটাকে সে ক্ষত বিক্ষত করছে। তো উনি ওনার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করছেন। আর উনি যেই তন্ত্রমন্ত্র জানতেন, ওনার ধর্মের যেই তন্ত্রমন্ত্রগুলো সেগুলো উনি পাঠ করছেন, কিন্তু ওই যে অবয়বটি, এই অবয়বটির এখান থেকে সরে যাওয়ার কোনো নাম নিশানা নেই। এর মধ্যে উনি একবার সেন্সলেস হয়ে যান। কতক্ষণ সেন্সলেস ছিলেন উনি বলতে পারেন না। ওনার আবার যখন ঘুম ভাঙে তখন দেখে ওই অবয়বটি তার পাশে দাঁড়িয়ে আছে। যখনই সেন্স ফিরেছে আবার ওই অবয়বটি তার উপর চড়াও হয়। এইভাবে তার সাথে ধস্তাধস্তি চলতে থাকে। একটা পর্যায়ে কি হয় যে ওনার ওই বাড়ির পাশে, যে বাড়িতে ভাড়া থাকতেন, ওই বাড়ির পাশে একটা মসজিদ ছিল। ঠিক ওই মসজিদ থেকে আজানের শব্দ আসে না, অনেক দূর থেকে একটা আজানের শব্দ ভেসে আসে, মানে সেটা অনেক দূরের একটা মসজিদ আর কি। মানে তখন ফজরের আজানের সময় হয়ে গেছে। যখন ওই ধস্তাধস্তির একটা পর্যায়ে ফজরের আজানের সময় হয়ে গেছে এবং দূর থেকে আজানের ধ্বনিটা ভেসে আসে, তখন ওই অবয়বটি ওই ভাইকে ছেড়ে দিয়ে সে ওই যে বারান্দার দিকে চলে যেতে চায়। আর যখন বারান্দার দিকে চলে যেতে মানে উদ্যত হয় এবং কিছুটা পথ এগিয়েও যায়, তখন ওই ভাইয়ের হয় হলো প্রচন্ড রাগ। ভয় তো ছিল এবং রাগও হয় প্রচন্ড, যে তার শরীরটাকে ক্ষত বিক্ষত করলো, আচমকা এভাবে এসে আক্রমণ করে তার ভয় পাইয়ে তো দিয়েছেই এবং তার শরীরে অনেক ক্ষতি সাধন করেছে। সে চিন্তা করে, দাঁড়া, তুই যাবি কোথায়? তো উনি শরীরটা যদি ওনার খুব দুর্বল হয়ে পড়েছিল, তারপরও উনি কষ্টে মষ্টে নিজের শরীরটাকে দাঁড় করান। দাঁড় করিয়ে উনি ওই অবয়বটার দিকে এগিয়ে গিয়ে ওই অবয়বটার এই যে এত ধস্তাধস্তি হচ্ছে, তার মাথার ঘোমটা কিন্তু খোলে নাই, তার পুরো চেহারা কিন্তু সে কখনো দেখতে পায়নি, জাস্ট খালি জল জল চোখটাই দেখেছিল। তো উনি কি করে, ওই ঘোমটার পেছন থেকে খপ করে মাথার চুল চেপে ধরে। যখন চুল চেপে ধরেছে তখন এই যে এতক্ষণ কিন্তু এই ধস্তাধস্তি হচ্ছে, ওই মহিলা
কোনো কথা বলেনি, শুধু গোঙানির আওয়াজ তার গলা দিয়ে বের হয়ে এসেছে। কিন্তু যখনই মাথার চুল খপ করে চেপে ধরেছে, তখন নাকি নাকি সুরে মহিলা কণ্ঠে সে বলে ওঠে, এই আমারে ছাড়, তুই কিন্তু কাজটা ভালো করলি না, আমি কিন্তু তোকে এমনি এমনি ছেড়ে দেব না, তুই আমার চুল ধরলি কেন, ছাড় আমারে ছাড়। তখন ওই ভাই বলেছে, না আমি ছাড়বো না। ও, ফজরের আজান দিছে আর তোমার যাওয়ার সময় হয়েছে না, আজান তো আরো মসজিদে দেবে, একটু পরে সকাল হবে, তোকে আমি যাইতে দিব না। তারপরে ওই মহিলাটি কি করে, ঘুরে যখন ঘুরে মানে তার দিকে ঘুরে তাকায়, তখন তার চেহারাটা ওই ভাই দেখতে পান। দেখেন যে মুখটা একদম পুড়ে গেলে যেরকম হয় আর কি, মানে একদম ঝলসে যাওয়ার চেহারা, এবং চামড়াটা মুখের সাথে লেগে আছে এমন একটা চেহারা। এবং ওই চেহারা হঠাৎ করে দেখে ওই ভাই বেশ ভয় পেয়ে যান। তখন ওই একটু দূরে সরে আসেন। ওই মহিলাটি আবারও ঘুরে যখন চলে যেতে যাবে, ওই ভাই আবারও যাই খপ করে তার চুল চেপে ধরেন। এবং তখন যেটা হয় সেটা হলো যে ওনার কাছে মনে হলো ওই চুলটা একটু আগে যিনি শক্ত করে ধরে রেখেছিলেন যে জায়গাটা, ওটা একদম পিচ্ছিল হয়ে গেল। এবং ওই সময় দ্বিতীয় টাইমে যখন ওই মহিলাটি বেরোতে গেছে, তখন ওই যে ওনার বিছানার পাশে জানালা, ওই দিক দিয়ে যেতে গিয়েছিল আর কি। তো জানালা শিক গলে সে বেরিয়ে চলে গেল। মনে হলো একটা খুবই তুলতুলে একটা অবয়ব যে জানালার শিকের ভেতর দিয়ে বেরিয়ে চলে গেল এবং অদৃশ্য হয়ে গেল। আর ওনার শরীরে তো অনেক ক্ষত সৃষ্টি হয়েছিল। উনি ওই ভোরবেলায় ঢাকাতেই ওনার এক আত্মীয় থাকতেন, বেশ দূরে থাকতেন, উত্তরা বা অন্য কোনো সাইডে আর কি। তো তাকে ফোন করেন, বেশ অনেকবার ফোন করার পরে, যেহেতু সকালবেলা মানে ভোরবেলা ঘুমিয়েছিলেন তিনি, তো তার ঘুম ভাঙে বলেন যে কি হয়েছে। বলেন যে ভাই আপনি তাড়াতাড়ি আমার মোহাম্মদপুরের বাসায় আসেন, আমি খুব অসুস্থ হয়ে পড়েছি, তো আমার শরীর অনেক ক্ষত হয়েছে, তো আপনি একটু তাড়াতাড়ি আসেন। তো উনি সেই যেহেতু দূরে থাকতেন, ওখান থেকে আসতে বেশ সময় লাগে, আসেন সকাল 9টার দিকে, 9টা, 9:30 বা 10টার দিকে তিনি চলে আসেন। তা আসার পর দেখেন যে তার শরীরে বিভিন্ন জায়গায় মানে আঁচড়ের দাগ এবং রক্ত পড়ছে প্রচন্ড। তো উনি বলেন যে তাহলে চলো হাসপাতালে নিয়ে যায়, তুমি এখনো হাসপাতালে যাও না, তুমি তো হাসপাতালে যাওয়ার মতো শরীরের শক্তি তোমার আছে, তো এইভাবে তুমি বসে আছো কেন? বলেন না, আশেপাশে তো আসলে অনেক লোক আমাকে চেনে, বেশ বছর 3-4 ধরে এখানে আছি, তো আমার এই অবস্থা দেখলে অনেকেই তো অনেক প্রশ্ন করবে, কি হলো, কে আক্রমণ করলো বাসার মধ্যে, অনেক প্রশ্নের উত্তর দিতে হবে, অনেকে হাসি তামাশা করবে, অনেকে বিভিন্ন রকম ভাবে কটাক্ষ করবে। তো এই জন্য এই বিষয়টা আমি এড়িয়ে যেতে চাই, আমি এখানে ডাক্তার দেখাতে চাই না, আপনি আমাকে দেশের বাড়িতে নিয়ে চলেন। তো সাথে সাথে ওই লোকটা তার দেশের বাড়িতে নিয়ে যায়। দেশের বাড়িতে নিয়ে যাওয়ার পর স্থানীয় একজন ভালো কবিরাজ ডাকা হয়, যেহেতু উনি পুরো ঘটনাটা সকলকে বলেছিলেন এবং সকলে বুঝতে পেরেছেন এটা কবিরাজকে ডাকতে হবে। তো একজন কবিরাজকে ডাকেন, উনি খুব ভালো একজন কবিরাজ ছিলেন। কবিরাজ আসেন, আসার পরে সব কথা শোনেন এবং ওনাকে কিছু ট্রিটমেন্ট দেন। উনিও ওনার যে সমস্ত ট্রিটমেন্ট গুলো সেগুলো উনি করেন এবং বলেন যে তোমার যে ক্ষতিটা হয়েছে শারীরিক ক্ষতি, তো এটা তোমাকে ডাক্তার দেখাতে হবে, ডাক্তারি ট্রিটমেন্ট তোমাকে করাতে হবে। তো উনি বাড়িতে যাওয়ার পর প্রায় 10 দিন উনি জ্বরে আক্রান্ত ছিলেন, আর শরীরটা অনেক দুর্বল হয়ে পড়েছিল। প্রায় মাস 3 উনি টানা চিকিৎসা নিয়েছিলেন বাড়িতে থেকে। আর ওই যে কবিরাজ তাকে নির্দিষ্ট কিছু কাজ শিখিয়ে দেন যে তুমি কন্টিনিউ এটা করতে থাকবে। আর ওই জিনিসটা কেনই বা তোমার পিছু নিয়েছে, কেনই বা তুমি দেখেছো, সম্ভবত সে হাঁটাহাঁটির একটা পর্যায়ে ওই অবয়বটা খেয়াল করেছে, তুমি তাকে দেখেছো, এই জন্য হয়তো বা সে তোমার উপর আক্রমণ করেছিল। কিন্তু সে যখন চলে যাচ্ছিল, তোমার ওই মাথার চুল চেপে ধরার সাহসটা করা উচিত হয় নাই। তো ও তো আবার আসবে, যেহেতু বলে গেছে যে তোমাকে দেখে নেবে, সুতরাং তোমার তো সাবধানে থাকতে হবে। এই কথাগুলো তাকে বলেন এবং ওনাকে কিছু জিনিস শিখিয়ে দেন যে এই জিনিসগুলো তুমি সবসময় করে যাবা, কখনো এটা থামাবা না, নাহলে কিন্তু ওই জিনিসটা তোমার কাছে আবার আসবে। তো উনি সেই কাজগুলো করেন, কোনো সমস্যা হয় না। এরপরে আস্তে আস্তে উনি সুস্থ হয়ে যান, আবার উনি ঢাকাতে আসেন। আগের চাকরিটা তো ছিল না, আর ওনার এই রেস্টুরেন্টের যে কুক হিসাবে কিছু কোর্স করা ছিল, যার কারণে উনি একটি নামকরা হোটেলে সাধারণ একজন কুক হিসাবে নিয়োগ পান, মানে অ্যাসিস্ট্যান্ট কুক আর কি। তো সেখানে উনি ওনার কাজ শুরু করেন, নতুন কর্মজীবন শুরু করেন আর কি। তো এভাবে চলছিল প্রায় 3 থেকে 4 বছর এভাবে চলে আর কি।
তো 2012 সালের দিকে একটি ঘটনা ঘটে। এই ঘটনা ঘটার পেছনে আরেকটা কারণ ছিল, সেটি হলো যে উনি কিন্তু প্রথম মাস, দ্বিতীয় মাস, তৃতীয় মাস ওই যে কবিরাজের শিখিয়ে দেওয়া বিভিন্ন কাজগুলো করেছেন, কন্টিনিউ করে যেতেন। কিন্তু আস্তে আস্তে যখন উনি সুস্থ হয়ে গেলেন, কোনো ভয়ের ঘটনা ঘটে না, রাতের বেলা আবার উনি বাসায় একা থাকতেন, কোনো ধরনের কোনো কিছু উনি দেখেন নাই। তো এইভাবে যখন 1 বছর, 2 বছর, 3 বছর পার হয়ে গেল, ওনার মধ্যে কিন্তু আস্তে আস্তে শিথিলতা চলে আসে। কবিরাজের শিখিয়ে দেওয়া ওই আমলগুলোর উপর ওনার শিথিলতা যখন চলে আসে, তখনই এই ঘটনাটি ঘটে। উনি 2012 কি 13 সালের দিকে উনি ওই গ্রামের বাড়িতে, ওনার যে গ্রামের বাড়ি সেখানে গিয়েছিলেন। তো গ্রামের বাড়িতে গেলে কি হয় সেটা হলো যে গ্রামে ওনার যে বন্ধু বান্ধব আছে তাদের সাথে আড্ডা হয়। তো এরকম সন্ধ্যার পরে বেশ খানিকক্ষণ আড্ডা দিয়ে, বিকাল থেকে আড্ডা দিচ্ছিলেন, তো সন্ধ্যার পরে আড্ডা দিয়ে উনি বাড়িতে ফিরছিলেন। তো ওনার বাড়িতে ফেরার সময় উনি একটি নির্জন রাস্তা মানে দিয়ে যাচ্ছিলেন আর কি। তো ওই রাস্তা দিয়ে যাওয়ার সময়, ওই রাস্তা দিয়ে যে লোকজন কখনো যায় না বিষয়টা এরকম নয়, বিষয়টা যায়। সময়টা হচ্ছে এশার নামাজের পরে আর কি। তো উনি যাচ্ছিলেন, দূর থেকে দেখছেন যে বেশ 6 ফুট আকৃতির সাদা জুব্বা পরা লম্বা কেউ একজন আসছে। তো উনি মনে করছেন ওনার গ্রামে একজন মুরব্বী আছে মুসলিম, তো সে তাকে খুব স্নেহ করে আর কি, মানে এই ভাইকে খুব স্নেহ করে। তো উনি চিন্তা করছেন ওই মুরব্বী আসছে, তো মুরব্বীর সাথে এতদিন পরে দেখা, চিন্তা করেন সালাম দিয়ে তার সাথে কুশল বিনিময় করব। তো উনি যত কাছে যাচ্ছেন তার চেহারা তত স্পষ্ট হচ্ছে। তো যতটা স্পষ্ট হচ্ছে মনে হচ্ছে এই মুরব্বীটাকে উনি চেনেন না। আর একদম যখন কাছাকাছি বলতে কি ধরেন যে 4-5 হাত দূরত্বে, তখন এই অবয়বটির চেহারা উনি ভালো করে দেখতে পান। তখন দেখেন যে এই অবয়বটি সেই অবয়ব, যেই অবয়বটি লাল শাড়ি পরা অবস্থায় তাকে দেখেছিলেন আজ থেকে 3-4 বছর আগে মোহাম্মদপুরের ওই বাড়িতে। চোখ জল করছে, মুখ ঝলসানো এবং চামড়াগুলো মুখের সাথে লেগে আছে। এবং তাকে দেখেই ফ্যাসফেসে কণ্ঠে ভয়ানক মানে বিশ্রীভাবে একটা হাসি দেয় এবং বলে ওঠে, কি তোকে বলছিলাম না তোরে আমি এমনি এমনি ছেড়ে দেব না, আজকে যাবি কোথায়, আজকে তো তোকে পাইছি। তো যখনই আসলে ওই ভয়ানক ভাবে হাসি দেয় এবং এই কথা বলে ওঠে, ওনার কিছু মনে নাই, উনি ওইখানে সেন্সলেস হয়ে পড়েছেন। ওনার যখন জ্ঞান ফেরে, কতক্ষণ আসলে উনি অজ্ঞান ছিলেন তা উনি জানেন না। ওই ওনার জ্ঞান ফেরার পরে উনি দেখেন উনি ওনার বাড়িতে শুয়ে আছেন, তখনও কিন্তু রাত মানে ভোর হয়নি। তো বাড়ির লোকজনকে জিজ্ঞেস করেন কি হয়েছিল, তখন বাড়ির লোকজন বলে যে তার দেরি দেখে তাকে বারবার ফোনে কল করা হচ্ছিল বাসা থেকে, কিন্তু উনি ফোনটা পিক করছিলেন না। একটা পর্যায়ে ফোন বন্ধ অবস্থায় পাওয়া যায়। তখন বাড়ির লোকজন তাকে খুঁজতে বের হন, বিভিন্ন রাস্তা খুঁজতে খুঁজতে তারও বন্ধু বান্ধবদের সাথে কথা বলেন যে সে কোথায়। সে বলে যে সে তো অনেকক্ষণ আগেই বেরিয়ে গেছে বাড়ির দিকে। তখন তারা যখন খুঁজতে থাকেন, তখন বিভিন্ন রাস্তা খুঁজে এই নির্জন রাস্তায় তাকে সেন্সলেস অবস্থায় পাওয়া যায়। তো আবার সেই কবিরাজকে খবর দেওয়া হয়। তো কবিরাজ এমনিতেই বয়স্ক মানুষ ছিলেন, 3-4 বছর পরে আরো বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে গিয়েছিলেন তিনি। তো তিনি আসেন, এসে তাকে খুব বকাঝকা করেন যে তোমাকে বলছিলাম না যে তোমাকে যেগুলো শিখিয়ে দিয়েছি সেগুলো কন্টিনিউ করে যেতে, তুমি সেটা করো নাই কেন? আর ওই অবয়বটা কেন যে তোমাকে ছেড়ে দিল এটাও তো আমি বুঝতে পারতেছি না। কেন তোমাকে আক্রমণ করেছে অনুমানে বলেছি, কিন্তু তোমাকে আক্রমণ করতে এসে কেন তোমাকে ছেড়ে দিল এটাও আমার বোধগম্য হচ্ছে না। যাই হোক, তোমাকে যে জিনিসগুলো শিখিয়ে দিয়েছি এটা তুমি সব সময় করে যাবা, যতদিন বেঁচে থাকবা করে যাবা। তো কবিরাজ কিছু ঝাড়ফুঁক করে দেন তাকে। মানে এই দ্বিতীয় ঘটনার পর উনি ভয় পেয়েছিলেন, এটা সত্য, কিন্তু ওইভাবে অসুস্থ উনি হননি, খুব বড় ধরনের ক্ষতি ওনার হয়নি।